আলোচনা করব, যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বেসিস। তো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বেসিক কনসেপ্ট বলা যেতে পারে। তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম গুলোতে আছে জিওগ্রাফি পার্ট হিসেবে আর ফুড এসআই একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আজকে আমি আলোচনা করব হচ্ছে মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতিকে যে বিভিন্ন ডিভিশনে ভাগ করা যায় তার মধ্যে দুটো নিয়ে আমি আজকে আলোচনা করব মেইনলি। একটা তো হিমালয় পার্বত্য অঞ্চল সম্পর্কে, আরো একটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে আমি একটা তোমাদের ইনফরমেশন দেব কিছু, এবং এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো একটু ভালো করে নোট করে নেবে, আমি বলে দেবো। আর তার সাথে ছবির সাহায্যে আমি বিভিন্ন ধরনের এই যে হিমালয় পর্বত অঞ্চল সম্পর্কে, হিমালয় পর্বতের যে শ্রেণীবিভাগ এবং তার সাথে রয়েছে কি না উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের দেব, যেটা কিন্তু ফুড এসআই এক্সামে এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে এই টপিক থেকে। তো তার জন্য তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং আমি পড়া কন্টিনিউ করবার পূর্বে আগে একটা বিষয় তোমাদের কাছে বলে দিই, যেটা হচ্ছে যারা ফুড এসআই এক্সাম দিতে যাচ্ছ বা যারা প্রিপারেশন নিচ্ছ, ভাবছো কোথায় আমরা একটা ভালো প্র্যাকটিস সেট পাবো যেখান থেকে তোমাদের এই যে প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে নিতে পারো, সেই জন্য কিন্তু আমাদের নোট স্টাডির তরফ থেকে একটা তোমাদের কাছে রেকর্ডেড ক্র্যাশ কোর্স অফার লঞ্চ করেছে, যেখানে তোমরা কি করতে পারো মাত্র 350 টাকাতেই কিন্তু ফুড এসআই সিলেবাসের বেসিসে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস পাচ্ছ, স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, 3 খানা মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ। তো এই যে এত অপরচুনিটি সেটা কিন্তু মাত্র 350 টাকা, ঠিক আছে? তো এই যে সময়টা রয়েছে তোমাদের কাছে হাতে মাত্র আর প্রায় 1 মাস মতো টাইম আছে, তাই তো? এই 1 মাস থেকে তোমরা কিভাবে কাজে লাগাবে সেইটার জন্য একটা কিন্তু নতুন সুযোগ নোট স্টাডি তোমাদের করে দিয়েছে। তো সেই সুযোগটাকে কি করতে হবে, তোমাদের নিয়ে নিতে হবে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। কিভাবে সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা যে আগামী মাসে 16-17 মার্চ ফুড এসআই এক্সামের ডেট ফেলেছে, সেই ডেটে কিন্তু তোমরা যাতে সেখানে ভালোভাবে নিজেদের সফলতাটাকে তুলে ধরতে পারো বা নিজেদের নলেজটাকে তুলে ধরতে পারো, তার জন্য কিন্তু একটা অদম্য সুযোগ। এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও, ঠিক আছে? এইবারে আমরা চলো যাই আজকে যা আমরা টপিকটা নিয়ে আলোচনা করব মেইনলি, সেটা হচ্ছে কি আমি আগেই বলে দিলাম ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, তাই তো? ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ বলতে আমাদের প্রথমেই যেটা মনে পড়ে এই যে উত্তরের উত্তরের যে অংশটা রয়েছে, এই উত্তরের যে অংশটা রয়েছে সেইটা আমরা একটা অঞ্চল হিসেবে ধরতে পারি। তো উত্তরের যে অঞ্চলটা সেটা আমরা বলছি উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল আর উত্তরের সমভূমি অঞ্চল, আজকে দুটো জিনিস নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং তুলনামূলক কিছু বিশ্লেষণ করব। এমনি চলো ইন্ডিয়া ম্যাপের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর থেকে একদম পূর্বে কিন্তু এই যে নামচা বারোয়া দেখতে পাচ্ছ, নামচা বারোয়া যে পয়েন্ট, এবং উত্তরে সেই জম্মু কাশ্মীর এইখান থেকে শুরু করে হিমালয় পর্বতমালার কিন্তু এই যে বিস্তার সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, হিমালয় আমরা যদি ভারতের সমগ্র ভূপ্রকৃতিক বিভাগকে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভাগ আসে, ঠিক আছে? প্রথমত একটা তো উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল পড়ছে। আচ্ছা, 2 নম্বর যদি আমরা দেখি সেটা কি করছে, পার্বত্য অঞ্চলের পরবর্তী যে অংশ উত্তরে, এটাও উত্তরের সমভূমি অঞ্চল, যেটা গঙ্গা ব্রহ্মপুত্র বাহিত, গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকাও বলা যেতে পারে, কারণ উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে কিন্তু গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এই প্রত্যেকটা নদী কিন্তু ওখানে বিরাজমান এই সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, 3 নম্বর আমরা যদি দেখি 3 নম্বর কি বলবো, সেখানে রয়েছে কোস্টাল রিজিয়ন বা উপকূলীয় অঞ্চল, তাই তো? আচ্ছা, তারপর আছে মালভূমি অঞ্চল বা যেটা উপদ্বীপীয় মালভূমি বলছে বা যেটাকে পেনিনসুলার প্লেটো রিজিয়ন বলছে, এই মালভূমি অঞ্চল। তারপর গেল হচ্ছে কি দ্বীপ অঞ্চল
মানে যেটা বদ্বীপ বা ডেল্টা রিজিয়ন, দ্বীপ অঞ্চল, এইরকম কিন্তু প্রচুর ভাগ রয়েছে। অর্থাৎ ভারতের ভূপ্রাকৃতিকগত বিভাগ যদি আমরা আলোচনা করি, টোটাল ভূমিরূপকে, ভারত তো একটা বৈচিত্র্যময় দেশ, সেখানে কি স্বাভাবিকভাবেই ল্যান্ডফর্মসের বা ভূমিরূপের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই ভূমিরূপের বৈচিত্র্যের উপর ভিত্তি করে সমগ্র ভারত ভূখণ্ডকে আমরা কতগুলি সাব ডিভিশনে বা কতগুলো মেইন রিজিয়নে সেখানে কি করছি, সাব ডিভাইড করা যাচ্ছে বা মেইন রিজিয়নে ভাগ করা যাচ্ছে। তার মধ্যে পার্বত্য অঞ্চল রয়েছে উত্তরে, নেক্সট হচ্ছে উত্তরে সমভূমি অঞ্চল, তারপর হচ্ছে মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, তারপর হচ্ছে উপকূলীয় অঞ্চল হচ্ছে, তারপর হচ্ছে বদ্বীপ অঞ্চল রয়েছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন রিজিয়নে সেইখানকার ল্যান্ডফর্মসের কিন্তু ফিচার্স প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আলাদা, অর্থাৎ কম্পারেটিভলি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ধরো যদি সমভূমি অঞ্চলে ভূমিরূপ সৃষ্টি হবে, মালভূমি অঞ্চলে সেই ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে না। তো সেই রকম ভাবেই কিন্তু বিভিন্ন বিভিন্ন ল্যান্ডফর্মের সৃষ্টি হয়েছে। তো আজকে যেটা আমাদের মেইন আলোচ্য বিষয়, সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তথা কি উত্তরের পার্বত্য অঞ্চল মেইনলি আমরা পার্বত্য অঞ্চল পড়তে গিয়ে মনে পড়ে সেটা হচ্ছে কি হিমালয় পর্বতমালা। সেই হিমালয় পর্বতমালা প্লাস আমরা পড়বো হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। ক্লিয়ার? এবার উত্তর পর্বতমালা অঞ্চল দ্বারা সম্পর্কে কি লিখেছে দেখো, এটি মেইনলি কিন্তু আমি আগে থেকেই বললাম হিমালয় পর্বতমালা আর তার উত্তর আর পূর্বে যেসব পর্বতমালা রয়েছে সেই টোটাল রিজিয়নটা কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল সমন্বয়ে গঠিত। আমরা যদি ম্যাপে আসি, এই যে দেখতে পাচ্ছি হিমালয় রিজিয়ন, এই হচ্ছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে পূর্বে নাঞ্চবারোয়া অবধি কিন্তু অর্ধচন্দ্রাকৃতির আকারে এই যে লোকেশনটা আমরা ইন্ডিকেট করছি রেড কালার দিয়ে, সেটা কিন্তু ম্যাপে রেড কালার দিয়ে যেটা চিহ্নিত করা হয়েছে সেই অংশটা কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল। ক্লিয়ার? অর্থাৎ যেটা দেখছি নর্দার্ন রিজিয়ন বলা যাচ্ছে। ঠিক আছে? এই হিমালয় পর্বতমালার তার আশেপাশে উত্তর পূর্বে কিছু পাহাড় পর্বতমালা নিয়ে গঠিত। এটি দেশের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলিতে অবস্থিত। টোটাল আমি যদি আয়তন বলি, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয় পার্বত্য অঞ্চলের যে টোটাল আয়তন কত, প্রায় কত কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, প্রায় 5 লক্ষ, প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু এটা বিস্তৃত। আচ্ছা, এরপর হচ্ছে কি হিমালয় পর্বতমালা যেটা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, হিমালয় পর্বতমালা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে বা কোন কোন স্টেটের মধ্যে পড়ছে, তার মধ্যে জম্মু কাশ্মীর তো রয়েছে। জম্মু কাশ্মীর যদি দেখি, উত্তরে জম্মু কাশ্মীর থেকে প্রায় হিমাচল প্রদেশ, সেখানে উত্তরাখণ্ড, সিকিম, একদম উত্তর পূর্বের যে অংশটা পড়ছে, উত্তর পূর্বের যে অংশটা দেখো, এই অংশটা যেটা নর্থ ইস্টার্ন রিজিয়ন পড়ছে, আর এটা হচ্ছে উত্তরের ধরো জম্মু কাশ্মীর। এইখান থেকে শুরু করে এখানে পূর্বে একদম নাঞ্চবারোয়া অর্থাৎ অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টার্ন রিজিয়ন, এই পুরো অংশটা জুড়ে কিন্তু হিমালয় পর্বতমালা রয়েছে। ঠিক আছে? এইবার আমরা যদি দেখি নেক্সট পেজে দেখো হিমালয় পর্বতমালার শ্রেণীবিভাগ। হিমালয় পর্বতমালার শ্রেণীবিভাগ বলতে হিমালয় সমগ্র হিমালয় পর্বতমালাকে তার প্রস্থচ্ছেদ বরাবর কিন্তু কতগুলি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে আমি কি বললাম, আমি আগে দেখলাম হিমালয় পর্বতমালার যে অঞ্চলটা রয়েছে কতটা অঞ্চল জুড়ে বিস্তৃত, সেখানে কোন কোন স্টেট পড়ছে, টোটাল আয়তন। ঠিক আছে? এইবার আমরা বলবো এই টোটাল সমগ্র হিমালয় পর্বতমালা, উত্তরের পার্বত্য অঞ্চল যেটা হিমালয় পর্বতমালা, এর কি কি সাবডিভিশন রয়েছে বা এর কি কি কটা শ্রেণীবিভাগে ভাগ করা যাচ্ছে। এক নম্বর আমরা যদি বলি, সেটা হচ্ছে কি হবে, প্রস্থচ্ছেদ বরাবর। না, প্রথমে লিখে দিচ্ছি প্রস্থচ্ছেদ বরাবর হচ্ছে এটা ডিভিশন। প্রস্থচ্ছেদ বরাবর হিমালয় পর্বতমালার শ্রেণীবিভাগ। এই প্রস্থচ্ছেদ বরাবর হিমালয় পর্বতমালাকে কত ভাগে ভাগ করা যায়? একটা তো হচ্ছে যেটা আমরা বললাম কি
যদি আমরা হিমালয় পর্বতমালাকে ক্লাসিফিকেশন করি, সবচেয়ে উত্তরে পড়বে তেথিস হিমালয়। তারপরে প্রশ্নটা হচ্ছে কি হবে, তারপরেই হচ্ছে হিমাদ্রি হিমালয় বা যেটাকে বলা হয় উচ্চ হিমালয়। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্নটা পড়ছে কি করবে, পরের প্রশ্নটা হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। আচ্ছা আরেকটা প্রশ্ন কি বলছে, যেটা সর্বদক্ষিণে, সেটা হচ্ছে শিবালিক হিমালয়। তাহলে আমরা কত ভাগ করলাম, সমগ্র হিমালয় পর্বতমালাকে উত্তর থেকে দক্ষিণে চারটি ভাগে ভাগ করছে। সেখানে কি প্রথমে হচ্ছে তেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। ঠিক আছে, এইবারে আমরা ছবিতে একটু চলে আসি। এই যে দেখছো একদম উপরে যে উত্তরে, একদমই উত্তরে, সবচেয়ে উত্তরে যে হিমালয় পর্বতমালার অবস্থান, যেটাকে দেখো পার্পল কালারে একটা লাইন দিয়ে চিহ্নিত করা গেছে, সেটাই হচ্ছে তেথিস হিমালয়। এই তেথিস হিমালয় কিন্তু উচ্চতা আমরা যদি দেখি কত হবে, 3000 থেকে প্রায় 4500 মিটার উচ্চতা বিশিষ্ট, 3000 থেকে 4500 মিটার উচ্চতা বিশিষ্ট তেথিস হিমালয়। এই তেথিস হিমালয় হচ্ছে যেটা ট্রান্স হিমালয়। এর বৈশিষ্ট্য কি, এই তেথিস হিমালয় কিন্তু একদম গিয়ে কোথায় পড়েছে, তিব্বত মালভূমিতে গিয়ে মিশে গেছে। তেথিস হিমালয় কিন্তু তিব্বত মালভূমিতে গিয়ে মিশে গেছে। ঠিক আছে, তিব্বত মালভূমিতে গিয়ে তেথিস হিমালয় মিশে গেছে, একদম উত্তরের পোর্শন। তেথিস হিমালয় একটু নিচে বা তেথিস হিমালয়ের ঠিক দক্ষিণে যেটা আমরা বলছি হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় বা যেটাকে গ্রেট হিমালয় বলছে। ঠিক আছে, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়ের উচ্চতা হচ্ছে সবচেয়ে বেশি, প্রায় কত মিটার, প্রায় 6000 মিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। হিমাদ্রি হিমালয় উচ্চতা 6000 মিটার বিশিষ্ট, এটাকে সবচেয়ে উচ্চ। এবং এই হিমাদ্রি হিমালয়ের পর্বত অঞ্চলে, মানে এই অঞ্চলে কিন্তু যত সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, বিভিন্ন যে উচ্চ পর্বত শৃঙ্গ, যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, নন্দা দেবী, ফালুট, এই সব কিন্তু প্রত্যেকটা উচ্চ পর্বত শৃঙ্গ এই হিমাদ্রি হিমালয় অঞ্চলের মধ্যে পড়ছে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে হিমাচল হিমালয় বা যেটাকে আমরা বলি লেজার হিমালয়, অর্থাৎ উত্তরে হিমাদ্রি হিমালয়, দক্ষিণে শিবালিক হিমালয়, ঠিক তার মধ্যবর্তী যে পর্বতমালা। ঠিক আছে, উত্তরে হিমাদ্রি হিমালয়, দক্ষিণে শিবালিক হিমালয়, ঠিক তার মধ্যবর্তী যে হিমালয় পর্বতমালা, সেইটাই কিন্তু আমরা বলছি লেজার হিমালয়। আর যেটা বলে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়, এর উচ্চতা কিন্তু প্রায় 1500 মিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, আর একদম সর্বদক্ষিণে যে হিমালয় পর্বতমালা, যেটাকে কিন্তু বহি হিমালয় নামেও আমরা বলে থাকি, বহি হিমালয় নামেও পরিচিত, একদম দক্ষিণে যে পর্বতমালা, এটা হচ্ছে শিবালিক পর্বতমালা বা বহি হিমালয়। তো আমরা এইটা যেটা বললাম সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ বরাবর কিভাবে হিমালয় পর্বতমালাকে বা কটা শ্রেণীতে, কটা বিভাগে আমরা ভাগ করতে পারছি। নেক্সট তাই আমরা যাচ্ছি কি, এইবারে আমরা যে হিমালয় পর্বতমালা শ্রেণীবিভাগ করব, এইটা কিন্তু অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ। ঠিক আছে, একটা হচ্ছে ল্যাটিটিউডিনাল বা লংজিটিউডিনাল বরাবর শ্রেণীবিভাগ, তাহলে দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগটা যদি আমরা করি হিমালয়, তাহলে কিন্তু এই শ্রেণীবিভাগগুলো পড়ছে। দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ বলছে হিমালয় পর্বতমালাকে কতগুলি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, দার্জিলিং হিমালয়, অরুণাচল হিমালয়। ঠিক আছে, তো এই বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কাশ্মীর হিমালয় বলতে সেটা হচ্ছে একদম উত্তর পশ্চিম হিমালয় পর্বতের ঠিক উত্তর পশ্চিম অংশটা, সেটাকে বলছে কি একদম কাশ্মীর হিমালয়। এটি কারাকোরাম, লাদাখ, পীরপঞ্জল ইত্যাদি পর্বতশ্রেণী কিন্তু এই কাশ্মীর হিমালয়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। ঠিক আছে, হিমাচল হিমালয়টা কি বলছে, পশ্চিমে রাবি নদী থেকে পূর্বে কালী নদী পর্যন্ত কিন্তু এটি অবস্থিত।
সিবালিক পর্বতমালা আর উত্তর হিমাদ্রি পর্বতমালার মধ্যবর্তী অংশ। দার্জিলিং হিমালয় বা পশ্চিমে নেপাল হিমালয় থেকে পূর্বে ভুটান হিমালয় পর্যন্ত এটা বিস্তৃত, দার্জিলিং হিমালয়। আচ্ছা, অরুণাচল হিমালয় যেটা, সেটা পূর্বে ভুটান হিমালয় থেকে লিপুপাস পর্যন্ত বিস্তৃত। অরুণাচল প্রদেশের মধ্যে কিছুটা অংশ কিন্তু এই অরুণাচল হিমালয়ের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে কিছু বিশিষ্ট উপজাতি রয়েছে, বাস করে মনপা, আগর, মিশমি এই উপজাতিগুলো। ঠিক আছে। আচ্ছা, পূর্বাঞ্চলীয় পাহাড় যেটা উত্তর পূর্ব ভারতে অবস্থিত হিমালয় পর্বতমালার কিছু অংশ রয়েছে, যেমন বুক, নাগা, উত্তর পাটকই ইত্যাদি পাহাড়গুলো, ছোট ছোট পাহাড় কিন্তু এই উত্তর পূর্বে অরুণাচল হিমালয় অঞ্চলের মধ্যে এরা পড়ছে। আচ্ছা, আমরা এই হিমালয় পর্বতমালার শ্রেণীবিভাগ পড়লাম। এইবারে হিমালয় পর্বত কিভাবে গঠন হয়েছে সেইটা মনে একটু প্রশ্ন আসতে পারে। তো সেই হিমালয় পর্বতমালার গঠন বা হিমালয়ের উৎপত্তি সম্পর্কে আমরা কিছু একটু তথ্য জেনে নিই। চলো, হিমালয় পর্বতমালার সৃষ্টির পেছনে কোন তত্ত্ব দায়ী মেইনলি বলা যেতে পারে, যেটা হিমালয় পর্বতমালার সৃষ্টির পেছনে কিন্তু যেটা দায়ী সেটা হচ্ছে একটা জিওসিনক্লাইন তত্ত্ব বা যেটা মহীখাত তত্ত্ব বলা যেতে পারে। ঠিক আছে, জিওসিনক্লাইন তত্ত্ব। আরেকটা যেটা আমরা পড়ি হচ্ছে সেটা হলো প্লেট টেকটনিক থিওরি। প্লেট টেকটনিক থিওরিও কিন্তু এই হিমালয় পর্বতমালার জন্য দায়ী সৃষ্টির জন্য, যেখানে প্রায় প্রচুর কোটি প্রায় অনেক কোটি বহু কোটি বছর আগে যেখানে হিমালয় পর্বতমালা যখন সৃষ্টি হয় মানে উৎপত্তি হয়, তার পেছনে কিন্তু দুটো কারণ ছিল। এক হতে পারে যে দুটো যে পাত রয়েছে অপেক্ষাকৃত যে ভারতীয় আর ইউরেশীয় পাতে অভিমুখ সংঘর্ষের ফলে কিন্তু এইভাবে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। আর আরেকটা কারণ হতে পারে যেখানে মহী সঞ্চলন তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি যেটা, সেইটা কি বলছে না, যেখানে আগে যখন হিমালয় পর্বতমালা সৃষ্টির পূর্বে দুটো মহাদেশীয় ভূখণ্ড ছিল, একটা গন্ডোয়ানা ল্যান্ড, একটা আঙ্গারা ল্যান্ড। ঠিক আছে, এই গন্ডোয়ানা ল্যান্ড আর আঙ্গারা ল্যান্ড যেটা রয়েছে এই দুটো মহাদেশীয় ভূখণ্ড ছিল এবং মাঝখানটা কি ছিল না টেথিস সাগর। ঠিক আছে, হিমালয় পর্বতমালা সৃষ্টি হয় এই গন্ডোয়ানা ল্যান্ড আর আঙ্গারা ল্যান্ড দুটো মহাদেশীয় ভূখণ্ড ছিল, আর মাঝখানে ছিল সেটাকে টেথিস সাগর। তো এইখানে কি হচ্ছে, দুটো মহাদেশীয় ভূখণ্ডে পারস্পরিক একটা চ্যুতির ফলে সেখানে টেথিস মহীখাতে এই দুটো মহাদেশীয় ভূখণ্ড থেকে আসা পলি জমে কি হচ্ছে টেথিস মহীখাতে ধীরে ধীরে সঞ্চিত বা জমা হতে থাকে। তারপরে ধীরে ধীরে বছরের পর বছর ধরে সেই টেথিস যে মহীখাত, সেই টেথিস মহীখাত কি হয় না পারস্পরিক টেথিস মহীখাতে সেই সঞ্চরণের ফলে বা চ্যুতির ফলে কিন্তু এটা ভাঁজপ্রাপ্ত হয়ে একটা হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়। তো দুটো তত্ত্ব কিন্তু এখানে দায়ী, একটা প্লেট টেকটনিক থিওরি, একটা হচ্ছে মহীখাত তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো এই সৃষ্টির যে পুরো ডিটেইলসটা আমি আরেকদিন তোমাদের পরে পুরো ডিটেইলসে বুঝিয়ে দেবো। আচ্ছা, এইবারে আমরা পরের পোরশনটায় আসছি, যেটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল বলতে কোন অংশটাকে বোঝাচ্ছে, হিমালয় আর উপদ্বীপীয় মালভূমির মধ্যিকার যে সমভূমি অর্থাৎ গ্রেট নর্দার্ন সমভূমি আর উত্তরের পার্বত্য অঞ্চলটি তার মধ্যবর্তী যে অংশটা সেটাকেই বলছে কিন্তু উত্তরের সমভূমি অঞ্চল। এটা প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। এই দেখো কোন কোন স্টেট এই উত্তরের সমভূমির মধ্যে পড়ছে, মেনলি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম। ঠিক আছে, তো এই যে অংশটাকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে পুরোটাই কিন্তু আমাদের নর্দার্ন প্লেনস অফ ইন্ডিয়া মানে উত্তর ভারতের সমভূমি নামে পরিচিত। তার মধ্যে রাজস্থান সমভূমি রয়েছে, পাঞ্জাব আর হরিয়ানা সমভূমি রয়েছে, গঙ্গা সমভূমি রয়েছে, আর ব্রহ্মপুত্র মানে অসমের ব্রহ্মপুত্র সমভূমি কিন্তু রয়েছে। ঠিক আছে, পাঞ্জাব সমভূমি বলতে যেটা কিনা সিন্ধু
মানে সিন্ধু নদী আর তার 5টা উপনদী নিয়ে গঠিত আমাদের পাঞ্জাব সমভূমি। সিন্ধু নদীর 5টা উপনদীর নাম কি বলা যাবে বলতে পারবে? সিন্ধু নদীর যে 5টা উপনদী রয়েছে যেমন ইরাবতী, বিতস্তা, বিপাশা, ঝিলম, ঠিক আছে, চেনাব, রবি, এই 5টা যে উপনদী রয়েছে এই 5টা উপনদী মিলিয়ে যে অববাহিকা তৈরি করেছে বা সমভূমি গঠিত করেছে সেটা হচ্ছে পাঞ্জাব সমভূমি। পাঞ্জাব আর হরিয়ানা এই সমভূমির অংশের মধ্যে কিন্তু পড়ছে। নেক্সট আমরা যদি আসি গঙ্গা সমভূমি। গঙ্গা সমভূমির মধ্যে কিন্তু পড়ছে এই হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশ পশ্চিমবঙ্গ গঙ্গা সমভূমিতে অবস্থিত। এই স্টেটগুলো কিন্তু গঙ্গা সমভূমির মধ্যে পড়ছে। কোন কোন স্টেট তাহলে বললাম? হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশ আর পশ্চিমবঙ্গ। ব্রহ্মপুত্র সমভূমি যেটা সেটা কিন্তু আসামের মধ্যে পড়ছে। আসামের মধ্যে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় আমরা এই ব্রহ্মপুত্র সমভূমি পড়ছি। তাহলে আমরা যদি দেখতে পাই যে এই যে উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে কোন কোন নদী প্রশ্ন আসতে পারে, কোন কোন নদী প্রবাহিত হয়েছে? কি কি নদী? না, একটা সিন্ধু নদী ও তার 5টা উপনদী, বিতস্তা, ইরাবতী, ঝিলাম, বিপাশা, রবি, চেনাব, এরকম সিন্ধু নদী তার উপনদী, প্লাস গঙ্গা রয়েছে, গঙ্গা তার নদী রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এই 3টে মেইন নদী কিন্তু আমাদের উত্তর সমভূমির মধ্যে দিয়ে পড়ছে। তার মধ্যে কি কি স্টেট, কোন কোন স্টেট পড়ছে? রাজস্থানের মধ্যে রাজস্থান সমভূমি রয়েছে। পাঞ্জাব সমভূমি যদি কথা বলি পাঞ্জাব আর হরিয়ানা রয়েছে। গঙ্গা সমভূমির কথা বলে কি বলছে? যেখানে ঝাড়খণ্ড থেকে তোমার এদিকে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, তারপর তোমার রয়েছে বিহার, পাটনা, উত্তরপ্রদেশ, এই স্টেটগুলো কিন্তু গঙ্গা সমভূমির মধ্যে পড়ছে। আর ব্রহ্মপুত্র সমভূমি অসমের ব্রহ্মপুত্র নদী অববাহিকা যেটা আসাম স্টেটের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, আমাদের এই উত্তর সমভূমি অঞ্চল কিন্তু অতি উর্বর এলাকা, যেখানে কিন্তু বিভিন্ন কৃষি উৎপাদন বেসিক্যালি কিন্তু উত্তর সমভূমির মধ্যেই মানে উৎপাদিত হয়। যেহেতু এখানকার বিভিন্ন নদীর দ্বারা পরিগঠিত অঞ্চল, মানে এই গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র 3টি নদীর দ্বারা যে উর্বর পরিমাটি দিয়ে এই অঞ্চলটা গঠিত, সেই জন্য কিন্তু এটা প্রোডাক্টিভিটির দিক থেকেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল হিসেবে লক্ষ্য করা যায়। আচ্ছা, হিমালয় পর্বতমালার অংশ থেকে আমরা কি কি প্রশ্ন তুলে ধরতে পারি, কি কি প্রশ্ন আসতে পারে? প্রস্থ বরাবর, প্রস্থচ্ছেদ বরাবর হিমালয় পর্বতমালাকে কটা ভাগে ভাগ করা যাচ্ছে? কি কি? শিবালিক পর্বতমালা, শিবালিক হিমালয় বলতে কি বোঝায়? এর উচ্চতা, হিমাদ্রি হিমালয়ের উচ্চতা, হিমাদ্রি হিমালয় কোন অংশটার মধ্যে পড়ছে? হিমাদ্রি হিমালয়ের মধ্যে কি কি পর্বতশৃঙ্গ লক্ষ্য করা যাচ্ছে? বৈহি হিমালয় বলতে কি বোঝো? কেথিস হিমালয়ের উচ্চতা কত? কেথিস হিমালয় বলতে কোন অংশটাকে বোঝানো হয়ে থাকে? আবার আমরা যদি দৈর্ঘ্য বরাবর যাই, দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতমালাকে কোন কটা ভাগে ভাগ করা যায়? কাশ্মীর হিমালয় বলতে কোন অংশটাকে বোঝানো হয়ে থাকে? কৃপাঞ্চল পর্বতশ্রেণী কোন হিমালয়ের মধ্যে লক্ষ্য করা যায়? তারপর আসতে পারে যে অরুণাচল হিমালয় বলতে কোন অংশটাকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, তো এইরকম প্রচুর প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে হিমাচল হিমালয় বলতে কোন অংশটাকে বলা হয়ে থাকে? হিমাচল হিমালয়ের উচ্চতা বা দৈর্ঘ্য কত? টোটাল আমি যদি উত্তরের পার্বত্য অঞ্চল দেখি, সেই উত্তরের পার্বত্য অঞ্চলের টোটাল আয়তন কত? কোন কোন স্টেট নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত রয়েছে? উত্তরে কোন স্টেট পড়ছে, দক্ষিণে কোন স্টেট পর্যন্ত হিমালয় পর্বতমালার হিমালয় পার্বত্য অঞ্চলের বিস্তৃতি রয়েছে। তো এইরকম প্রচুর খুঁটিনাটি প্রশ্ন কিন্তু আসে এখান থেকে, এবং যেটা কিন্তু ফুড এসআইয়ের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, এবং এগুলো থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে মনে অবশ্যই কনফিউশন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সেইগুলোকে ডিটেইলস নিয়ে আরো পরের ক্লাসে আলোচনা করব, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে পরীক্ষার জন্য। আর তোমরা সবাই ভালো করে একটু প্র্যাকটিস করে থাকো এগুলোকে ভালো করে ম্যাপের সাহায্যে যদি বোঝো তাহলে তবে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, তো এই বিভিন্ন রিজিয়নগুলো পরবর্তী ক্লাসে আমি আরো মালভূমি, উপকূলীয়, বদ্বীপ অঞ্চল সম্পর্কে তোমাদের আরো ডিটেইলস কিছু ইনফরমেশন দেবো, যেগুলো তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো করে প্র্যাকটিস করো। আগামী দিনের পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এই আশা বা এই প্রার্থনা করি, যাতে তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, জীবনে আরো